রাজধানীর লালকেল্লার কাছে বিস্ফোরণ পরিকল্পনা মাফিক নয়, তাড়াহুড়োতেই। কেন্দ্রীয় গোয়েন্দা রিপোর্টে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। বিস্ফোরক পুরোপুরি তৈরি করে উঠতে পারেনি ওমর মোহাম্মদ, তাই মাত্রা সীমিত। কোনো শার্প নেল মেলেনি দেখে গোয়েন্দাদের অনুমান সর্বোচ্চ ক্ষতির জন্য ওই বিস্ফোরক প্রস্তুত ছিল না। যদি সেইভাবে প্রস্তুত করা হতো তাহলে ফল আলাদা হতে পারত, আরো বড় ক্ষতি হয়ে যেতে পারত। কিন্তু ওই বিস্ফোরককে পুরো মাত্রায় তৈরি করে উঠতে পারেনি জঙ্গিরা। সোমবার রাতে দিল্লিতে যে গাড়িতে বিস্ফোরণ হয়েছে সেই গাড়ির বর্তমান মালিক জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা ওমর মোহাম্মদ নামের ওই ব্যক্তি। তার ছবি ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। শতাধিক সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্তকারীরা জানতে পেরেছেন সোমবার সন্ধ্যায় বিস্ফোরণের আগে বিকেলে ঘাতক গাড়িটি প্রবেশ করে সুনহেরি মসজিদের পার্কিং লটে। সেখানে প্রায় 3 ঘন্টা ছিল গাড়িটি। এরপর সেই সময় গাড়িতে উপস্থিত সন্দেহভাজনরা গোটা এলাকা ঘুরে দেখেন। শুধু লালকেল্লা নয়, বিভিন্ন সিসিটিভি ফুটেজ তথ্য দিচ্ছে দরিয়াগঞ্জ, কাশ্মীর গেট, লালকেল্লা সংলগ্ন এলাকায় ঘুরে বেড়ায় গাড়িটি। অনুমান, কোথায় বিস্ফোরণ ঘটালে নাশকতার মাত্রা তীব্র থাকবে সেটাই বুঝতে গাড়িটিকে ওই পার্কিং লটে দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে রাখা হয়। এরপর 6:48 নাগাদ গাড়িটি সেই পার্কিং লট থেকে বেরিয়ে পড়ে। সিসিটিভি ফুটেজেই গাড়ির চালকের আসনে থাকা ওমরের ছবি স্পষ্ট দেখা গিয়েছে। হুন্ডাই i20 গাড়ির মধ্যে রাখা ডিটোনেটর থেকে বিস্ফোরণ ঘটে। তদন্তকারীদের দাবি, ওমর মোহাম্মদ জঙ্গি যোগ সন্দেহে ধৃত চিকিৎসক আদিল আহমেদ রাথার এবং মুজাসমিল শাকিলের ঘনিষ্ঠ সহযোগী। এই দুই চিকিৎসককে সোমবার গ্রেপ্তার করে জম্মু কাশ্মীর ও হরিয়ানা পুলিশের যৌথ দল। তাদের সঙ্গে যুক্ত হোয়াইট কলার সন্ত্রাস মডিউলটি ধরা পড়েছে। ওই দুজনের গ্রেপ্তারের পর ওমর মোহাম্মদ পালিয়ে যান ফরিদাবাদ থেকে। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে বিস্ফোরণে ব্যবহৃত গাড়িটি গত কয়েক মাসে একাধিক মালিকের হাতে ঘুরেছে। একাধিকবার হাত বদল। গাড়ির মালিকানা ঘিরে রহস্য। বিস্ফোরণের পর পুলিশ যে গাড়িটি উদ্ধার করে তার নম্বরের নথি অনুযায়ী গাড়িটি প্রথমে ছিল গুরুগ্রামের বাসিন্দা সালমানের নামে। গাড়িটি 2013 সালের মডেল। প্রায় 1.5 বছর আগে গাড়িটি তিনি দিল্লির ওখলার বাসিন্দা দেবেন্দ্রকে বিক্রি করেন। দেবেন্দ্র বিক্রি করেন আমিরকে, আমির দেন তারিককে, আর তারিকের হাত ঘুরে গাড়িটি পৌঁছয় ডাক্তার ওমর মোহাম্মদের কাছে। ওমর, যিনি আদিল রাথারের ঘনিষ্ঠ বলে পুলিশ জানিয়েছে, শ্রীনগরের জৈশ পোস্টার মামলায় ইতিমধ্যেই গ্রেপ্তার হন। এখন মনে করা হচ্ছে বিস্ফোরণের সময় গাড়িটির চালক ছিলেন তিনি। বিস্ফোরণের আগ মুহূর্তে তোলা সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে তার মুখের একাংশ। পুলিশের পরিকল্পনা ডিএনএ পরীক্ষার মাধ্যমে চালকের পরিচয় নিশ্চিত করা। দিল্লির লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণের নেপথ্যে উঠে আসছে ফরিদাবাদ মডিউলের নাম। তদন্তকারী সংস্থার একাংশ মনে করছে দিল্লি ও ফরিদাবাদে দুই ঘটনার মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। ফরিদাবাদ থেকে গ্রেপ্তার হওয়া চিকিৎসক শাহিন শাহিদকে জেরা করেই মিলেছে দুই ঘটনার যোগসূত্রের ইঙ্গিত। উত্তরপ্রদেশের লখনৌয়ের বাসিন্দা শাহিন পেশায় চিকিৎসক ছিলেন। ফরিদাবাদের আল ফালহা মেডিকেল কলেজে কর্মরত ছিলেন। জানা যাচ্ছে জৈশ-ই-মোহাম্মদের মহিলা ব্রিগেড তৈরির দায়িত্বে ছিলেন সেই। পহেলগাঁও হামলার বদলা নিতে অপারেশন সিঁদুরে জৈশের কোমর ভেঙে দিয়েছিল ভারতীয় সেনা। সেই অভিযানে মৃত্যু হয় মাসুদ আজহারের পরিবারের 11 জন সদস্যের। ঠিক তারপরেই ভারতের বিরুদ্ধে বদলা নিতে মাসুদ আজহারের বোন সাদিয়ার নেতৃত্বে নয়া মহিলা ব্রিগেড তৈরির ঘোষণা করে জৈশ। ভাওয়ালপুরের মার্কাজ উসমান ও আলী থেকেই এই সংগঠন তৈরি করার কাজ শুরু করে জৈশ। নতুন এই মহিলা ব্রিগেডের নাম জামাত উল মোমিনাত। সূত্র বলছে শাহিন শাহিদকেই দেওয়া হয়েছিল সেই শাখার দায়িত্ব। শাহিনের জেরায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। বিস্ফোরণের মূল সন্দেহভাজন ওমর মোহাম্মদের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। ওমরও পেশায় চিকিৎসক, যিনি শাহিন, আদিল মজিদ ও মুজাসমিল আহমেদের সঙ্গে নিয়মিত দেখা করতেন। শাহিনের স্বীকারোক্তি অনুযায়ী এই 4 চিকিৎসক ফরিদাবাদের ওই কলেজের মাধ্যমে একে অপরকে চেনেন। নিয়মিত বৈঠকে ওমর নাকি দেশে বড় বড় বিস্ফোরণের পরিকল্পনার কথা বলতেন। গত 2 বছর ধরে তারা অ্যামোনিয়াম নাইট্রেট সহ বিপুল পরিমাণ বিস্ফোরক জোগাড় করেছিলেন। সম্প্রতি ফরিদাবাদে উদ্ধার হওয়া 2900 কেজি বিস্ফোরক উপাদান এবং দিল্লির বিস্ফোরণের ঘটনার মধ্যে যোগ থাকতে পারে বলেই সন্দেহ তদন্তকারীদের। ফরিদাবাদ মডিউলের সূত্র প্রথমে মেলে গত 19 অক্টোবর, যখন শ্রীনগরে জৈশ-ই-মোহাম্মদের সমর্থনে পোস্টার লাগানোর অভিযোগে চিকিৎসক আদিলকে গ্রেপ্তার করা হয়। তাকে জেরা করে উঠে আসে শাহিন, মুজাসমিল ও উমরের নাম। এরপর থেকেই দেশ জুড়ে শুরু হয় তল্লাশি অভিযান। তদন্তে আরো জানা গিয়েছে দেশের বড় বড় শহরে হামলার পরিকল্পনা ছিল। এবছরের দিওয়ালিতেও নাকি জনবহুল স্থানে বিস্ফোরণ ঘটানোর মতলব ছিল তাদের, কিন্তু তা কার্যকর করা যায়নি। আগামী সাধারণতন্ত্র দিবসেই বিস্ফোরণের পরিকল্পনা ছিল আততায়ীদের। সেই জন্য কয়েক মাস ধরে বিস্ফোরক মজুত করা হচ্ছিল। প্রাথমিক তদন্তে গোয়েন্দাদের অনুমান ফরিদাবাদের ভাড়া বাড়িতে মজুদ 2900 কেজি বিস্ফোরক পুলিশ বাজেয়াপ্ত করতেই মূল পরিকল্পনা ভেস্তে যায় ওমর ও তার সঙ্গীদের। দেশ জুড়ে গোয়েন্দাদের তল্লাশিতে জঙ্গি ডাক্তারদের মডিউল ধরা পড়ায় আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন ডাক্তার ওমর মোহাম্মদ। আর সেই সময় দ্রুত বিস্ফোরক অন্যত্র নিয়ে যাওয়ার পরিকল্পনা করে ফেলে। তবে হয়তো তাড়াহুড়ো বা ভুলবশতই আগেই বিস্ফোরণ ঘটে যায়, যার ফলে আরো বড় বিপর্যয় এড়ানো গিয়েছে।
সূত্র বলছে এই হামলার নেপথ্যে জৈশ-ই-মোহাম্মদের হাত থাকার সম্ভাবনায় সবচেয়ে জোরালো, কারণ ধৃত চিকিৎসক শাহিন জৈশের মহিলা শাখার ভারতীয় মুখ ছিলেন বলেই দাবি গোয়েন্দাদের। কয়েকদিন ধরেই নানা পরিকল্পনা চলছিল, যদিও এখনো পর্যন্ত কোনো সংগঠন দায় স্বীকার করেনি। তদন্ত পুরোদমে জারি রয়েছে। ওমরের সমস্ত পসিবল লিঙ্ক খতিয়ে দেখছেন তদন্তকারীরা। বিস্ফোরক নিয়ে ঠিক কি করার পরিকল্পনা ছিল তাও খতিয়ে দেখা হচ্ছে। দিল্লি বিস্ফোরণের পরেই দেশ জুড়ে লাল সতর্কতা জারি করা হয়েছে। ঘটনায় 10 জনের বেশি সাধারণ মানুষের মৃত্যুর খবর মিলেছে। এরপরেই শুরু হয়েছে তদন্ত। বিস্ফোরণের স্থানে রাখা কড়া প্রহরা। দিল্লির বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে। বিভিন্ন রাস্তা, মেট্রো স্টেশন, এমনকি হোটেলে শুরু হয়েছে নাকা চেকিং। মুম্বাই, কলকাতা, জয়পুর, লখনৌ সহ একাধিক শহরে সতর্কতা জারি হয়েছে। শহরের বিভিন্ন হোটেল ও লজে শুরু হয়েছে তল্লাশি। সেখানে থাকা আবাসিকদের পরিচয়পত্র ও নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে। গুরুত্বপূর্ণ ভবন, সরকারি দপ্তর এবং ঘনবসতিপূর্ণ এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি। বিস্ফোরণ ঘিরে প্রশ্ন উঠছে, স্বরাষ্ট্র মন্ত্রকের নাকের জগায় এত বড় দুর্ঘটনা ঘটল কিভাবে? অনেকেই এই ঘটনার দায় চাপাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রীর ওপর। বিরোধীরা সরাসরি তার পদত্যাগ দাবি করছেন। এরই মধ্যে হামলায় জড়িতদের খুঁজে বের করার লক্ষ্যে কাজ শুরু করে দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী। দফায় দফায় বৈঠক করছেন আধিকারিকদের সঙ্গে। একটাই নির্দেশ, যেভাবেই হোক খুঁজে বের করতে হবে দোষীদের। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।